বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, বা আমরা যেখান থেকে করছি আমাদের স্টুডিও ওয়াশিংটন থেকে, লেটস টক উইথ শরাফতের আজকের অনুষ্ঠানটি একটু তড়িঘড়ি করে শুরু করেছি। আমাদের গেস্ট নো ওয়ান আদার দেন মিস্টার করিম চৌধুরী। হি ইজ দ্য প্রাউড প্রেসিডেন্ট অফ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেবার, উইচ ইজ আসাল। সবাই চিনেন, আমাদের লোকাল মেরিল্যান্ড ভার্জিনিয়ার ডিসি সহ সারা যুক্তরাষ্ট্রে উনি পরিচিত। হি ইজ এ গুড টকার, বাট আজকে ওনার জরুরি মিটিং থাকাতে আমরা তিনজন লাইন আপে ছিল। আজকে ওনাকে আমরা 10 মিনিট থেকে 15 মিনিট করে ছেড়ে দেবো, দেন উইল গো ফর আদার ডে উইথ হিজ ডিটেলস। সো লেটস টক উইথ শরাফতে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা আল্লাহর নামে শুরু করছি। জনাব করিম চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো টুডে। Thank you, Sharafat bhai. Thank you for having me. আপনি একটু পিছনে চলে যান, আমরা একটু আপনার সম্বন্ধে জেনে নেব। সো দর্শক, আজকে যিনার সাথে আমি কথা বলছি উনি আমারও লিডার, আমিও আসালের ভাইস চেয়ারম্যান সেন্ট্রাল কমিটি, বা তিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের অনেক দিক নির্দেশনা দেন আসালের। যদি কেউ মেইন স্ট্রিম পলিটিক্স করতে চায়, ইউ নিড টু টক টু হিম, টু গো টু আসাল টু সি হোয়াট আসাল ডুইং ফর মেইন স্ট্রিম পলিটিক্স। এনিওয়ে, আমি চলে যাব করিম চৌধুরীর কাছে। আপনি কন্টিনিউ 10 মিনিটস আপনার শৈশব থেকে। আমরা এই শোতে সবাইকে বলছি হু হি ইজ অ্যাকচুয়ালি। সো নাও হু ইউ আর, যদি দর্শকদের বলেন, আপনার আসাল বলে না, সবাইকে বলবেন আপনি, এছাড়া পৃথিবীতে অনেকে দেখছেন বা দেখবেন, হু ইউ আর। আমাদের লাস্ট টক উইথ শরাফতে, যে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত শর্টকাটে একটু যদি বলে ফেলতে পারেন। ফ্লোর ইজ ইয়ার্স। Thank you, sir. So I'll make it very short because I have some time constraint. আমি বাংলায় বলি, যেহেতু আমাদের দর্শকরা অনেকেই বাংলায় শুনবেন, পছন্দ করেন বেশি। যতটুকু পারি বাংলা চেষ্টা করব। আমার গ্রামের বাড়ি কুমিল্লায়। আমি শৈশবে কুমিল্লায় এই একদম ফার্ম হাউসে, গ্রামের বাড়িতেই মানুষ, গ্রামের স্কুলেই পড়াশোনা করেছি। সেখান থেকে আমি কিছুদিন অবশ্য উত্তরবঙ্গেও ছিলাম বাবার সাথে। বাবার কর্মজীবনে উত্তরবঙ্গের গাইবান্ধায় ছিলেন, সেখানেও বাবার সাথে কিছুদিন ছিলাম। আমাদের ম্যাট্রিক পাস করেছি আমি 1983 সালের দিকে। কুমিল্লা বোর্ডের একটা নাম করা স্কুল, কুমিল্লার 14 বাতিশা হাই স্কুল থেকে। সেখান থেকে আসছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। সেই ভিক্টোরিয়া কলেজ থেকেই প্রথমেই আমি ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 85-86 সেশন থেকে ভর্তি হওয়ার পরে সঙ্গত কারণেই ছাত্র রাজনীতির সাথে খুব বেশি জড়িত হয়ে পড়ি। ভিক্টোরিয়া কলেজে থাকাকালীন সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তবে খুব একটা বেশি না। সেখানে কিছুদিন স্থানীয় একটা পত্রিকা, আপনাদের যারা কুমিল্লার মানুষ তারা বুঝতে পারবেন, আমোদ পত্রিকা, পশ্চিম বাংলা, পলক, আমাদের সময়ের আর কি, এই কয়েকটা পত্রিকাতে কাজ করতাম, মাঝে মাঝে লেখালেখি করতাম। তবে আমোদ পত্রিকায় রীতিমতো যোগাযোগ ছিল এবং এখনো আমাদের সাথে আছে। সেখানে লেখালেখি করতাম। ঢাকায় আসার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে আসলাম, তখন লেখালেখির দিকে আর খুব একটা বেশি সময় দিতে পারিনি, সাংবাদিকতার দিকে যাইনি। অনেকটা রাজনীতির সাথে এত বেশি জড়িত হয়ে পড়েছি যে রাজনীতিকেই ভাবলাম যে দেশ পরিবর্তনের বড় ধরনের হাতিয়ার, যেটা বিশ্বাস করতাম তখন, যে আমাদের দেশ যেভাবে চলছে সেইভাবে দেশ চলার কথা না, এবং সেইভাবে চললে আমরা সেই গরিবেই থাকবো, আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। শাসক শ্রেণী যারা আসছে তারাই শুধু শোষণ করে যায়, এবং তাদের শুধুমাত্র তাদের যে ফ্রড বা যে জিনিসটা হলো যে ধন সম্পদের লোভ, তারা যে অপকর্ম করে বেড়ায় সেটা না, অনেকটা তাদের নলেজের অভাব ছিল বলে মনে হয়েছে। যে তারা ভিন্নভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাতে করে হয়তো সামগ্রিকভাবে দেশের উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, জনগণের অভাব অনটন দুঃখ দুর্দশা লাঘব হবে। সেই চিন্তা থেকেই রাজনীতির সাথে খুব বেশি সম্পৃক্ত হয়ে পড়ছিলাম। চড়াই উতরাই পাশ করে পার হয়ে 1989 সালে অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়েছে। আপনার জানেন ওই সময় এরশাদ বিরোধী আন্দোলন, বেশিরভাগ সময় আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হতো, সেশন জট ছিল। তো 4 বছরের মাস্টার ডিগ্রি করতে যেয়ে, অনার্স 3 বছর তখন ছিল, 1 বছর ছিল মাস্টার্স, ওই 4 বছরের মাস্টার ডিগ্রি করতে যে 8-9 বছর সময় লাগেছে আমাদের। আমরা অনেক, আমাদের সেশন জট খুব বেশি ছিল। তো 1993 সালের শেষের দিকে আমরা বের হয়ে যাই, যদিও 89 সালে বের হওয়ার কথা। আমরা বের হয়ে আমি ব্যক্তিগত জীবনে ব্যবসা শুরু করি বাংলাদেশে।
খুব ভালো ব্যবসায়ী ছিল, কিছুটা ফরেন ইনভেস্টরদের সাথে কিছু কাজ করছিলাম। আহ, এই আহ, কথা বলতে গেলে যে কয়েকজনের নাম আমাদের স্মরণ করতেই হয়, তাদের ভিতরে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এসএমএইচ গ্রুপের চেয়ারম্যান। উনি অনেকটা হেল্প করেছেন, কর্নেল আকবরের নাম না বললেই নয়, যিনি নিজ হাতে অনেক কাজে সহযোগিতা করেছেন খুব ক্লোজ থেকে। না হলে একজন ছাত্র হঠাৎ করে ব্যবসা শুরু করাটা কঠিন ছিল। তাদের অনেকটা পরামর্শ সহযোগিতা পেয়েছি, এটা বলতেই হবে। আহ, এখন যে আমার মনে হয় সাউথ এশিয়ান চেম্বার অথবা ন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট এখন মাহবুর রহমান সাহেব, উনি একসময় মনে হয় ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন, উনি আমার এলাকার। হি অলসো গাইডেড মি, প্রোভাইডেড মি সাম গাইডেন্স। তো অনেক ভালো মানুষের, প্রতিষ্ঠিত মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনে। এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যখন শুরু করি ব্যবসা বাণিজ্য, তখন অনেকের সহযোগিতা পেয়েছি এবং ব্যবসা বাণিজ্য ভালোই করতেছিলাম দেশে। আহ, সেই লেট 90s যখন ওই যে ডিবি শুরু হয়ে গেল, তখন আমি এগুলোতে একদম বিশ্বাস করতাম না, সঙ্গত কারণেই আমেরিকা সম্পর্কে পজিটিভ ধারণা ছিল। অতএব কখনো আমেরিকা স্টুডেন্ট ভিসার জন্য আসলে একটু পিছনে চলে একটু পিছনে। একটু হ্যাঁ, আমেরিকার একটা নেতিবাচক মনোভাব ছিল, যে সাম্রাজ্যবাদী আমেরিকা সম্পর্কে তখন ডিটেলস না জেনে শুধুমাত্র আমাদের এলাকায়, আমাদের দেশে পত্র পত্রিকায় যে ধারণা দেওয়া হতো আমেরিকা সম্পর্কে, সেটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ধন সম্পদের রাজ্য ছিল, কিন্তু এখানকার মানুষের মূল্যবোধ আমাদের সাথে কেমন যেন ডিফারেন্স, সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হতো বিভিন্ন ভাবে। এমনকি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি গুলোতে যে সমস্ত বই পাওয়া যেত, সেটা অনেকটা ভাম ঘেঁষা ছিল, এবং ক্যাপিটালিস্টদেরকে একটু অন্যভাবে দেখতো। যাই হোক, সেই সুবাদে কখনোই আমেরিকায় কিন্তু কোনো স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসার জন্য আসেনি। এবং একবার আহ, সব মজার বিষয় মানে শরাফত ভাই, আমি হ্যাঁ, আহ, আমরা শুরু করেছি লায়ন্স ক্লাবের বেস্ট সেক্রেটারি মনোনীত হয়েছি বাংলাদেশ থেকে। এবং সেখান থেকে ইন্টারেস্ট। টেক্সাসে একটা সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো। কিন্তু সামহাউ আই ডিনাইড টু কাম টু টেক্সাস। সেখানে যে আমি যাব না, কারণ ওই যে একটা একটা ধারণা খুব একটা পজিটিভ ছিল না। ধারণা ছিল নাকি? হ্যাঁ, একটা পজিটিভ ধারণা ছিল না যে আসলে আমরা কি মানবতাবাদী আমেরিকা, নাকি শুধুমাত্র এই শোষণের মধ্য দিয়ে সম্পদ গুচ্ছীবিত করার ক্ষেত্রেই ব্যস্ত। এখানে এসে দেখলাম সম্পূর্ণ ভিন্ন। এই দেশটি আসলে অনেক মানবিক, এবং মানবতা, মানবাধিকার, তাহলে আপনি কিভাবে আসলেন? মানুষের যে আপনি মৌলিক তারপরে অধিকার। ওটা ডিক্লাইন করে আসলেন কিভাবে? আসলে সেটা হলো যে এই যে লেট 90s আপনার ওপিডিবি যখন ছাড়ছো, আমি ডিবিতে আমি ফর্ম ফিল আপ করার, আমি তখন ব্যবসার একদিন আমার অফিসে বসা। তো আমার বড় ভাই তখন অনেকগুলো কাজ টাজ করতেছিল, উনি একটা ফর্ম ফিল আপ করে হঠাৎ করে ওই আমার যে সেক্রেটারি ছিল ওকে বললো যে তোমার স্যারকে বলো এটা সাইন করে দিতে। তো ওটা আমার আই থিংক অফিসে এই গেছে, স্টোরিটা আপনি আমি আপনার আর সাইন বাসায় করে আমাকে নেই সেটা। বলেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, আমি আর সেটা সাইন করে নেই, আমি ওইবার করে নেই। কিন্তু ওনারটা উনি সাইন করে দেওয়ার পরে আমার বড় ভাই, উনি ইঞ্জিনিয়ার মানুষ, উনি দেখা যায় যে ওনারটা লেগে গেছে। মানে হয় 1 বছর পরেই ওনার ওনার ইয়ে হয়ে গেছে, ইন্টারভিউ দিল, সবকিছু প্রসেস হলো। আহ উনি ঠিক আসার মনে হয় কয়েকদিন আগে উনি বলল যে তোমার যে কাগজটা তুমি অনেক পরে সাইন করছো, আমি গত বছর পাঠিয়েছিলাম, আমারটা তো 1 বছর আগে পাঠাইছি, তোমার ওই কাগজটা আমি পাঠিয়েছিলাম, আমি পরে কোন সময় যেন সাইন করে দিছি। আহ, হুম। ওই সাইন করা কাগজ উনি আবার মেল করে দিছেন, আমি নিজেও মেল করি নাই। তো এটা দেখি যে ওনাকে যেদিন আমরা এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি, উনি সপরিবারে মুভ করে আসতেছেন, সেই প্রসেসিং আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো ওই দিন গ্রাম থেকে আমাদের পোস্ট মাস্টার সাহেব একটা প্যাকেট নিয়ে আসছে, বললো যে এই, উনি আমাদের অনেকে বয়স্ক, সম্পর্কে আমার আত্মীয়, ওই পোস্ট অফিসটার প্রতিষ্ঠাতা আমি, আচ্ছা, ওই পোস্ট অফিসটার প্রতিষ্ঠাতা আমি, এবং আমাদের জায়গায় পোস্ট অফিসও। ওই ভদ্রলোক আমাদের আত্মীয়, আমি ওনাকে চাকরি দিয়েছি। তো উনি একটা প্যাকেট নিয়ে আসছেন, বললো যে ওই যে তোমার বড় ভাইয়ের জন্য যেরকম প্যাকেট, এরকম একটা প্যাকেট তোমার নামও বাড়িতে আসছে। তা আমি বললাম যে কি। আমি দেখার আগে দিয়ে আমার বড় ভাই এটা খুলছে, খুলে বলে যে গুড লাক, লাগে গেছে তোর ভিসা। আমি পাত্তাই দিতে চাই নাই যে ভিসা, আমি তো আই এম নট ইন্টারেস্টেড, আই এম ডুইং হ্যাঁ। ফাইন। তো সেই সুবাদে আপনার অনেক প্রসেসিং এর পরে এদিকে ব্যবসা বাণিজ্য খুব ভালোই করতেছিলাম। সিদ্ধান্ত হলো যে না, তুমি চলে আসো,
তুমি রাজনীতির সাথে সম্পৃক্ত, সেখানে যেভাবে গোলাগুলি হয়, মারামারি হয়, জীবন নিরাপদ না, ব্যবসাটা তোমার এস্টাবলিশমেন্ট যেভাবে আছে ওইভাবে রেখে তুমি আসো, একবার বেড়াইয়া যাও। তো আমি ভিসা নিয়ে আসলাম, বেড়াতে আসলাম, আর যাওয়া হয় নাই 2.5 বছর। আর যাওয়া, এই 2.5 বছর পরে দেশে গিয়ে দেখলাম আমার ব্যবসা বাণিজ্য বড় ধরনের ক্ষতি হয়েছে। যে সমস্ত কর্পোরেটের সাথে আমি বিজনেস করতাম, বড় বড় কর্পোরেশন, দেশের সবচেয়ে টাফ কর্পোরেশনের সাথে, তাদের অনেকেই আমার অনুপস্থিতিতে খুব একটা ইয়ে করে নাই আর কি, সুবিধা করতে পারে নাই, আমাদের অফিসের সাথে তাদের ডিলিংসটা ভালো ছিল না। তো যার ফলে এখানে আসার পরে আমার জীবনটা শুরু হয়েছে খুব অড জব দিয়ে। আমি প্রথমে আপনি সয়াবিন আসার কোনো সময় কাজ, আপনি কি ফ্যামিলি নিয়ে আসছিলেন নাকি ফ্যামিলি নিয়ে আসেন নাই? না তখন আমি ব্যাচেলার ছিলাম, যার ফলে আমি একা আসছি। একা 2.5 বছর আসার পরে পরে, গিয়ে তারপরে বিয়ে করলেন এবং পরিবার সহ আসলেন। হ্যাঁ হ্যাঁ, পরিবার নিয়ে আসছি আমি পরে, বিয়ে করে, বিয়ে কিন্তু করার আপনার মনে বিয়ে হয়, করছেন কি আপনি পরে নাকি বিয়ে করা ছিল আগে ভাবির সাথে? বিয়ে হওয়া না ছিল? না না, বিয়ে আমি পরে করছি, পরে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে 2.5 বছর পরে যখন যাই, তখন আর বিয়ে হয় নাই, 2-3 বার গিয়েছি, সৌভাগ্য ফুল ফুটে নাই। আচ্ছা, আচ্ছা। পরক্ষণে আমার বড় ভাই গিয়ে, আমাদের আর এক আত্মীয়, ওকে এই অনেকটা অ্যারেঞ্জ ম্যারেজ, সে তখন চট্টগ্রাম ইন্টারেস্টিং জনাব বিশ্ববিদ্যালয়ে করিম চৌধুরী, আপনার সাথে আমার এই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলাপ হলো। আপনার পড়াশোনা, ব্যবসা, আপনি যে ব্যবসা করতেন সেটা আমি জানতাম না। আকবর হোসেনের নামটা নিলেন। হি ওয়াজ ভেরি নেক্সট টু মাই হাউস, আমাদের খুব ক্লোজ ছিলেন। কিছু জনের নাম বললেন। আমরা আরেকদিন এই ঘটনাটাকে আপনাকে নিয়ে আরেকটা এপিসোড করবো। আপনি বলেছেন আপনি চলে যেতে হবে, অলমোস্ট 12:30। সো আপনি যদি হ্যাঁ। 1-2 মিনিটে আপনার এখানে এসে আসালের সাথে কিভাবে চলেন জাস্ট বলে আপনি কনক্লুড করে দেন, আর Oh, দর্শকেরা well, ধন্যবাদ, I think দর্শকেরা ধন্যবাদ I দিন। can make it, I can summarize it here. আসালের সাথে হলো যে, এখানে আসার পর থেকেই কিন্তু আমি এখানকার রাজনীতি সম্পর্কে বোঝার চেষ্টা করেছি। কেননা এখানে আমাদের লোকজন আসে শুধু ডলার কামায়, বেশিরভাগ লোকজন, সবাই না, ডলার কামায়, ডলার দেশে পাঠায়, এবং এখানকার রাজনীতি সংস্কৃতি কিভাবে চলে তার সাথে একাত্মতা হতে অনেকেই পারেন না। অনেকেই তাদের দেশীয় সংস্কৃতির ওই যে এই গণ্ডি, সেখান থেকে বের হতেই পারেন না। আমি দেখলাম যে এখানকার পলিসি মেকিং এ যদি আমাদের কোনো ভূমিকা না থাকে, তাহলে দ্য পিপল মেকিং দ্য পলিসি, দে উইল প্রায়োরিটাইজ দেয়ার ওন ইন্টারেস্ট ইনস্টেড অফ থিঙ্কিং অ্যাবাউট আস, আওয়ার স্ট্রাগলস। তো আমি সেখান থেকেই, সেই এই লেট 90s থেকে আসার পর থেকেই আপনার ওতপ্রোতভাবে এখানকার পলিসি, রাজনীতি, আইন, এখানকার কেন দুর্নীতি হয় না, কি কারণ, আমাদের দেশে এত দুর্নীতি কেন, এগুলো বোঝার চেষ্টা করি, এবং মেইন স্ট্রিম আমেরিকার রাজনীতির সাথে সম্পৃক্ত হই। মেইন স্ট্রিম আমেরিকার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আমি এটার প্রেমে পড়ে যাই অনেকটা। এই কারণে আমি আসালে আসার অনেক আগে থেকেই আমেরিকার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমেরিকার, আমি যে সিটিতে থাকি, সিটিটার নাম হলো স্ট্যাটেন আইল্যান্ড। নিউ ইয়র্ক শহরের 5টা শহরের ভিতরে একটা হলো স্ট্যাটেন আইল্যান্ড। সেই এটা কি শহরের লোকাল প্রথম রাজনীতির সাথে জড়িত। প্রথম থেকে ওখানে আপনি থাকেন? আপনি কোথাও অন্য জায়গায় যান নাই, রাইট? না না না, আমি ওখান থেকেই প্রথম থেকে আসছি, উঠে আসছি ওখানে এই আইল্যান্ডে। এটা এখনো আইল্যান্ড, আই লাভ দিস আইল্যান্ড, স্টিল সাবারবান। এবং সেখানকার পলিটিশিয়ান, লোকাল পলিটিশিয়ানরা আমাকে কেমন জানি তাদের বুকে ধরে নেয়, এবং তারা বিভিন্ন সময়ে আমাকে প্রায়োরিটাইজ করে। এবং আপনি শুনে খুশি হবেন যে এখন আমি যখন স্টার্টনার এই নিউ ইয়র্ক ডেমোক্রেটিক পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, আছি, প্রথমেই তারা সাউথ এশিয়ানদের ভিতরে কেন জানি আমাকে পিক করছে। পার্টির সর্বোচ্চ যে পজিশন, যেগুলো এক্সিকিউটিভ বোর্ড, সেখানে আমাদের রাখছে। এবং তারা পার্টির কনস্টিটিউশন চেঞ্জ করে, অ্যামেন্ড করে একটা পদ ক্রিয়েট করছে, লেবার চেয়ার। যেহেতু আমি নিউ ইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশনের ইউনিয়নের একজন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, আমি কো চেয়ার ছিলাম, কয়েকটা কমিটির চেয়ার করছি, এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সিভ ডিসিশনে আমি জড়িত ছিলাম। 56,000 New York state employee, white collar employee, attorneys, engineers, professors, psychologists, professionals. These are our member. 56,000 New York State White Collar Employees Union is called Public Employee Federation. I was the chair for Affirmative Action Advisory Committee for 4 years. That's ওয়াও! very powerful, and only Asian that went that far. I was there, and I was the council অভিনন্দন, leader. অভিনন্দন, অভিনন্দন। ইয়েস। তো সেখান মানে থেকে আসার আপনি পরে আমি এখান থেকে পার্টির অনেক পদে ছিলাম। আসালে কখন ঢুকলেন এবং আসালের সর্বোচ্চ পদ, প্রেসিডেন্সিয়াল পদটা আপনি এখন হোল্ড করে রাখছেন। যদি একটু বলেন আমাদেরকে, হোয়াট ইউ ফিলিং এন্ড হোয়াট ইজ ইউর প্ল্যান? ওকে, ভেরি গুড। তো আমি 2015 সালে প্রথম আসালের সাথে সম্পৃক্ত হই। আসাল সেই ক্ষেত্রে আহ, আমাকে, আপনার প্রথমে স্টার্ট আইল্যান্ড চ্যাপ্টারের সাথে আমি জড়িত হই, সেখানে আমি সেক্রেটারি ছিলাম। পরবর্তী বছর সেখানকার আমি প্রেসিডেন্ট হওয়ার আগেই আমাকে
আসালের ন্যাশনাল আমরা সেক্রেটারি ভুলে করা যাওয়ার হোক। আগে আমাদের মেফ মাসবাউদ্দিনকে আমরা আজকের অনুষ্ঠান থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসালটাকে এইভাবে ধরে রাখার জন্য বহুদিন ধরে এজ এ ফাউন্ডার। গো হ্যাঁ প্লিজ। ওকে, সো সেই ক্ষেত্রে আপনার 2015 সাল থেকে আসালের সাথে জড়িত, এবং সেখানে আমি স্টার্ন আইল্যান্ডে অর্গানাইজ করে সাউথ এশিয়ানদেরকে টুগেদার করার মধ্য দিয়ে আসালের ন্যাশনাল কাউন্সিলে আমাকে সর্বসম্মতিক্রমে আসালের ন্যাশনাল সেক্রেটারির পদে পদান্বিত করা হলো 2016 সালে, 1 বছরের মাঝেই। এবং সেই ক্ষেত্রে 2016 সালে তখন আসালের মাত্র 6টি চ্যাপ্টার ছিল, মোস্টলি নিউ ইয়র্কে। এবং সেখান থেকে আমি যখন ন্যাশনাল সেক্রেটারি হই, এটা আজকে 22টি চ্যাপ্টার। আপনি একটি চ্যাপ্টারের প্রেসিডেন্ট, আপনি জানেন, আপনি ওয়াশিংটন ডিসি আমাদের চ্যাপ্টারের প্রেসিডেন্ট। সেখান থেকে আজকে 22টি চ্যাপ্টার। আপনার মতো এই যে নেতৃবৃন্দ যারা কমিউনিটিকে লিড করতে পারে এবং যারা অর্গানাইজ করতে পারে, তাদেরকে নিয়ে বর্তমানে আসার একটা বিশাল সংগঠন। 12টা স্টেটে, আমেরিকার 50টার মাঝে 12টা স্টেটে আমরা আমাদের তো বিস্তৃতি। ওয়াশিংটনে সম্মেলনও করেছি আমরা এখানে। রাইট, রাইট। তো ফার্স্ট মার্ক টাইম মেজবা ভাইকে আসালকে আমি অনেক নিউ ধন্যবাদ ইয়র্কের জানাই। বাইরে নিয়ে আসছি, আমরাই করেছি সেটা। ইয়েস রাইট, ফার্স্ট ওয়ান নিউ ইয়র্কের বাইরে। এবং মার্ক মেজবা ভাই এটার ফাউন্ডার, আমি অনেক ধন্যবাদ জানাই। উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করেছেন যেটা intended to do the politics, to organize South Asian people and raise their voice and demand their rights. What we deserve, we need to get it. এবং এই ফাইটের অংশ হিসেবে গতকালকেই আমাদের নিউ ইয়র্কে আপনি জানেন যে প্রাইমারি হয়েছে। সেখানে আমাদের এন্ডোর্স অনেকটা 97% অফ আর এন্ডোর্স প্রাইমারিতে উইন করেছে। আপনি জানেন যে কংগ্রেশনাল সিট গুলোতে আমাদের কি অবস্থা। ওই আর কালকে রাতে আমি ঘুমাতে পারি নাই। রাতে 3টার সময় আমি যখন ব্রুকলিন থেকে আমার স্টার্টন আইল্যান্ডে যাই, তখন অনেকটা আমি টায়ার্ড হয়ে পড়েছি। আমি প্রেসিডেন্টকে শুধু, আমাদের মাপ ভাইকে শুধু বলেছি, আই এম গোয়িং টু বেড, আই উইল গিভ ইউ আপডেট টুমরো। বাট দিস ইজ দ্য আসাল। প্লিজ ইনভাইট অল সাউথ এশিয়ান পিপল। আপনি বললেন প্রেসিডেন্ট কে, আপনি তো নিজে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এমিরেটস কে। না না, ওনাকে বলছি ফাউন্ডিং প্রেসিডেন্ট, ফাউন্ডার আর কি, উনি ফাউন্ডার, ইজ নট ফ্রম দিস ইয়ার। আই এম the elected president from 2025 and 2026, this 2 years term. After 26, you will elect the new president, and I will go to the sideline because I want the leadership to be grow. Succession planning. If we do not give the space to new people, then organization will lose this mobility. So I want new generation of leaders coming forward, take responsibility. আমি আশা করি আপনাদের সহযোগিতায় এই আসালকে আগামী 1 বছরের মাঝে আরো 10টি চ্যাপ্টার উন্নীত করব, আরো অন্তত 5টি স্টেটে যাব, এবং সেই ক্ষেত্রে আসাল একটা ন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে এখন যেভাবে সুনাম অর্জন করছে, জাতীয় পর্যায়ের আমেরিকার সিনেটর, গভর্নর, কংগ্রেসম্যান, এমনকি আপনি জানেন যে আসালের সেক্রেটারি হোয়াইট হাউস থেকে ইনভাইট পেয়েছে কয়েকবার, একবার দুইবার। Inshallah, it is happening because of people like you, all the Asal leaders working at their chapters. They are engaging to resolve their issues. They are identifying their issues, struggles, and taking that from their local level to national level. And we are supporting, and we are making this point to the national decision makers. Now we have a seat at the table. We have been on the menu for years after years. People use us, our vote, to elect, and after that they forget us. Now they are facing some accountability. Before even asking for our vote, we are asking them what is there for my community. So they are facing some accountability, and it is delivering some sorts of opportunity for us to resolve our struggles here in America. বাবু ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার দর্শকদের ধন্যবাদ। আমার হাতে একদম সময় নেই, লোকজন আমার জন্য। আপনাকে এই ঘড়ি করে আমি এনে কথা বলালাম, কারণ ইউ বিন স্কেজুলড, সো দর্শকরা জানতো, অনেক লোকরা জানতো যে আজকে আপনি থাকবেন। আপনাকে অনেক অভিনন্দন, পরিবারকে অভিনন্দন, এবং আপনি যে কথাগুলো বললেন সকাল আপনার শৈশব থেকে, আমরা আরেক দিন নিয়ে আসবো। উইথ দ্যাট নোট, আমার খুব ভালো লেগেছে অল্প সময়ে এই 12 মিনিট 13 মিনিটে এত কিছু বলে দিয়েছেন, করিম চৌধুরী ছাড়া কেউ পারতো না। again with that conversation আমরা এখানে শেষ করছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আমাদের টেলিভিশনের সাফল্য কামনা করে আজকে এখানে অনুষ্ঠানে শেষ করছি। দর্শক, আল্লাহ হাফেজ। আল্লাহ, থ্যাংক ইউ।